নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের আজকের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ভূগোলের থার্ড সেমিস্টারের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির সেকেন্ড ইউনিট ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপ প্রক্রিয়ায় আমরা আজকে আলোচনা করব হিমবাহকে নিয়ে। আজ দ্বিতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে হিমবাহ হলো পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার। তোমরা প্রথম পর্বে জেনে এসেছো যে হিমরেখার উপরে অবস্থিত যে বরফের স্তূপ, যা কিনা মাধ্যাকর্ষণের টানে ধীর গতিতে প্রবাহিত হয়ে আসে, তাই হলো হিমবাহ। পৃথিবীতে 85% হিমবাহ পোলার রিজিয়ন বা মেরু অঞ্চলেই অবস্থান করছে। খুব স্বাভাবিকভাবে উষ্ণতা হ্রাসজনিত কারণেই এই অঞ্চলে হিমবাহের আধিক্য দেখা যায়। তবে সাবপোলার এবং টেম্পারেট রিজিয়নেও আমরা বেশ কিছু হিমবাহকে দেখতে পাই। এসো আজকের আলোচনার শুরুতে আমরা পৃথিবীর কয়েকটি বিখ্যাত হিমবাহ সম্পর্কে একটু দেখে নিই তাদের ছবি। দেখো, আমরা দেখতে পাচ্ছি গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান হিমবাহকে। এটি পৃথিবীর দ্রুততম হিমবাহ। পৃথিবীর ধীরতম হিমবাহ হচ্ছে মেসার্ভ, যা কিনা আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। এরপরে দেখো ল্যাম্বার্ট হচ্ছে দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। এর দৈর্ঘ্য প্রায় 400 কিলোমিটারের বেশি এবং এটিকে পৃথিবীর বৃহত্তম হিমবাহ বলা হয়। আর আলাস্কার হুবার্ড হচ্ছে দীর্ঘতম পার্বত্য হিমবাহ, প্রায় 122 কিলোমিটার দীর্ঘ। ভারতেও অনেকগুলো বিখ্যাত হিমবাহের নাম তোমরা জানো, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ গঙ্গোত্রী হিমবাহকে দেখতে পাচ্ছ, তোমরা এখানে যমুনোত্রী আছে, পিন্ডারি, জেমু হিমবাহ, এবং এই যে দেখতে পাচ্ছ সিয়াচেন হিমবাহ। এই সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। সিয়াচেন হিমবাহের একদম সঠিক অবস্থানটি এই ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এবং একটি আলোক চিত্রে আমরা দেখো এই সিয়াচেন হিমবাহের অবস্থানটিকে আমরা দেখে নিতে পারি। এই সেই সিয়াচেন হিমবাহ, কারাকোরাম যে পর্বতমালা, তার অংশ হচ্ছে এই সিয়াচেন হিমবাহ। এখন এই যে এই হিমবাহ তার শুরু হয় পার্বত্য অঞ্চল থেকে মূলত, যেখানে কিনা স্নোফলের মাধ্যমে আইসের অ্যাকুমুলেশন হয় এবং এই অ্যাকুমুলেশন যে জোন, সেইখানে কঠিনীভূত বরফ হিমবাহ রূপে অবস্থান করে বিভিন্ন ক্ষয়কাজ প্রক্রিয়া দ্বারা বিভিন্ন ভূমিরূপ গঠন করে এবং উচ্চতার হ্রাসের সাথে সাথে বা যত হিমবাহ সমুদ্র সমতলের দিকে এগিয়ে আসে, জোন অফ ইকুইলিব্রিয়াম এটিকে ক্রস করে যখন সে এমন একটি অবস্থানে ঢোকে যখন কিনা যার হিমবাহ যে বরফের সঞ্চয় ঘটেছিল তার আস্তে আস্তে মেল্টিং, তার গলন ঘটতে থাকে এবং এই জোনটিকে বলা হয় অ্যাবলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোন এবং অ্যাবলেশন জোনের ভারসাম্যের মাধ্যমেই একটি হিমবাহের যে জীবনচক্র তা অতিবাহিত হয়। এবং অ্যাকুমুলেশন যে জোন, সেখানে যেমন হিমবাহের ক্ষয়কাজের প্রক্রিয়া বেশি প্রাধান্য থাকে, অ্যাবলেশন জোনে মূলত হিমবাহের সঞ্চয় কাজ প্রক্রিয়াটি প্রাধান্য পায়। হিমবাহের দ্বারা সঞ্চয়, এই হিমবাহের দ্বারা সঞ্চয় নিয়েই আজকের আমরা আলোচনা করব। একে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে টিল ডিপোজিশন এবং আরেকটি হচ্ছে গ্লেশিও ফ্লুভিয়াল ডিপোজিশন।
আমরা যদি আগের এই স্লাইডটি দেখি তাহলে বুঝতে পারবো যে হিমবাহ যে প্রবাহিত হয়ে আসছে, যখন সে এই অ্যাকুমুলেশন জোন থেকে যখন সে এই অ্যাবলেশন জোনে প্রবেশ করে, তখন আস্তে আস্তে উচ্চতার হ্রাসজনিত কারণে হিমবাহের কিছু গলন সৃষ্টি হয়। ফলত হিমবাহ একদিকে যেমন বরফের দ্বারা বাহিত পদার্থকে সঞ্চয় করে, তেমনি হিমবাহ যখন এই গলে যাচ্ছে তখন বরফের সাথে জলপ্রবাহ এটিও তার সাথে মিশে তাদের সম্মিলিত প্রবাহের দ্বারা বাহিত পদার্থকে সঞ্চয় করে, যা কিনা এই গ্লেশিওফ্লুভিয়াল ডিপোজিশন। টিল টিল জিনিসটা কি না, টিল হচ্ছে হিমবাহ দ্বারা বাহিত প্রস্তরখণ্ড। এই প্রস্তরখণ্ড কিন্তু কোনো মসৃণ প্রস্তরখণ্ড নয়, এবড়োখেবড়ো, এবং এর আকারে কিন্তু আমরা নদী দ্বারা যেগুলো বাহিত হতে দেখি তার থেকে এরা আকারে অনেকটা বড় হয়। এছাড়া হিমবাহ দ্বারা বাহিত যে পদার্থ তাকে আমরা আরেকটি ভাগ আছে যেটা হচ্ছে কর্দম, এবং এটাকে গ্লেশিয়াল ফ্লাওয়ার বলা হয়, অর্থাৎ হিমবাহ যে পদার্থগুলোকে বহন করে নিয়ে আসে তার মধ্যে যেগুলো সূক্ষ্ম নুড়ি কাঁকর ইত্যাদি মিশ্রিত যে পদার্থ তাকে বলা হচ্ছে গ্লেশিয়াল ফ্লাওয়ার। তো এই যে গ্লেশিয়াল টিল, এই গ্লেশিয়াল টিল দেখো দু ধরনের গ্লেশিয়াল টিল আছে, একটা সাবগ্লেশিয়াল আর একটা হচ্ছে সুপ্রাগ্লেশিয়াল। আমরা যদি এই ছবিটিকে দেখি তাহলে হিমবাহের ওপরে যে পদার্থগুলো মানে সঞ্চিত হয়ে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সুপ্রাগ্লেশিয়াল, এবং হিমবাহ আর হিমবাহের তলদেশে মূল যে শিলাদেহ তার ওপরে যেগুলো জমা হচ্ছে সেটা হচ্ছে সাবগ্লেশিয়াল টিল। এখন এই যে হিমবাহ দ্বারা বাহিত যে পদার্থ এই যেগুলো সঞ্চয় ঘটছে, এর মধ্যে যেগুলি মূলত হিমবাহ বা বরফখণ্ড দ্বারা বাহিত যে পদার্থ তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের অন্যতম হলো মোরেন বা গ্রাবরেখা। মোরেন তাহলে কি? মোরেন হচ্ছে যে এই যে টিল এবং সূক্ষ্ম যে শিলাচূর্ণ সেগুলির হিমবাহের প্রবাহ পথে সঞ্চয়, এই হচ্ছে টিল, এই হচ্ছে মোরেন। মোরেন যে পদার্থগুলো দ্বারা গঠিত হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এগুলি গ্র্যাভেল অর্থাৎ যে শিলাচূর্ণ এবং শিলাখণ্ড সেগুলি বড় আকৃতির, মাঝারি আকৃতির, ছোট আকৃতির, এবং তার সাথে থাকে হচ্ছে ক্লে। এইগুলির মিশ্রিত পদার্থ হচ্ছে মোরেন। হিমবাহের প্রবাহ পথে বিভিন্ন জায়গায় মোরেনের সঞ্চয় হয় এবং তার উপরে নির্ভর করে এর বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যখন এই যে পর্বত, এই পর্বতের একদম পাদদেশে অর্থাৎ হিমবাহের প্রবাহ পথের যে পার্শ্বভাগে যে মোরেনগুলির সঞ্চয় হয় তাকে বলা হয় ল্যাটারাল মোরেন বা প্রান্ত বা পার্শ্ব গ্রাবরেখা। যখন কিনা এই যে মোরেনগুলো হিমবাহের প্রবাহপথের মাঝখান বরাবর জমা হতে থাকে তখন তাকে বলা হয় মধ্য গ্রাবরেখা বা মিডিয়াল মোরেন। আর যখন সেটা হিমবাহের এই যে প্রবাহ পথের একদম শেষ পর্যায়ে যখন কিনা যেখান থেকে কিনা গলনটা শুরু হচ্ছে তার সেই পর্যায়ে এসে জমা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা বা টার্মিনাল মোরেন। এছাড়া এই যে হিমবাহ যে প্রবাহিত হচ্ছে মূল শিলাদেহের ওপরেও কিছু পদার্থ সঞ্চয় করছে, আমরা দেখেছি সাবগ্লেশিয়াল, সেগুলোকে বলা হয় ভূমি গ্রাবরেখা বা গ্রাউন্ড মোরেন। আমরা যদি একটা স্যাটেলাইট যদি আমরা আকাশ চিত্র যদি আমরা এখানে দেখতে পাই তাহলে দেখতে পাবো যে আমরা বিভিন্ন ধরনের মোরেনের, এবং দেখো এটি হিমালয় অঞ্চলের একটি চিত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে দেখো ল্যাটারাল মোরেন এখানে সঞ্চয় হয়েছে, আমরা এখানে মিডিয়াল মোরেনটাকেও দেখতে পাচ্ছি।
তো আহ, যদি আমরা এই আহ, এই মোড়েন, বিভিন্ন ধরনের মোড়েনকে একটা আমরা মডেলের মাধ্যমে দেখে নিতে পারি, তাহলে আমরা বিষয়টিকে আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। এখানে আর একটা কথা বলে রাখি, এই যে মোড়েনগুলোর কথা আমি বললাম, যে ল্যাটারাল মোড়েন, মিডিয়াল মোড়েন, টার্মিনাল মোড়েন, এগুলি হচ্ছে প্রধান, আমরা এগুলোকে প্রধান হিসেবে দেখে থাকি। কিন্তু এছাড়াও আরো অনেকগুলি রয়েছে, যেমন এনগ্লেসিয়াল, সাবগ্লেশিয়াল, লোবেট, ইন্টারলোবেট, ওয়াশবোর্ড ইত্যাদি। এসো আমরা প্রধান যে মোড়েনগুলো, সেই প্রধান মোড়েনগুলিকে আমরা একটা মডেলের মাধ্যমে একটু বুঝে নেওয়ার একটু চেষ্টা করি। তোমাদের জন্য আমি একটি এখানে মডেল নিয়ে এসেছি, যেখানে দেখো যেরকম বলছিলাম যে এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের এই পর্বত পাদদেশে, অর্থাৎ এই যে হিমবাহ যে প্রবাহিত হয়ে যাচ্ছে, এই হিমবাহ প্রবাহের যে একদম যে ধারের অংশ, এই ধারের অংশে যে মোড়েনগুলো সঞ্চয় ঘটেছে, এটিকে বলা হচ্ছে পার্শ্বগ্রাবরেখা। হিমবাহের এই শেষ, এই যে যেখান দিয়ে ঠিক মাঝ বরাবর যেটা প্রবাহিত হচ্ছে, এই মাঝ বরাবর প্রবাহিত হওয়ার যে যে মোড়েনগুলো, তাকে আমরা বলছি মধ্যগ্রাবরেখা। এবং হিমবাহ প্রবাহের একেবারে শেষ পর্যায়ে এসে এই যেগুলি জমা হয়েছে, এগুলিকে আমরা বলছি প্রান্ত গ্রাবরেখা। এই প্রান্ত গ্রাবরেখার শেষে এই যে অংশটা, এই অংশে দেখো এখানে কিন্তু আর হিমবাহ নেই। তার আগে আর একটা জিনিস বলি, আমরা বলছিলাম ভূমি গ্রাবরেখার কথা। আসলে যদি আমরা এই জিনিসটাকে একটু এরকম ভাবে দেখতে পারি, তাহলে এটা দেখব যে এই অঞ্চলটাতে, এই দেখো এই যে ভূমিটা, এই যে বরফটা যে জমা হয়েছে, মূল যে শিলাখণ্ড আর বরফ, তার ঠিক যে তার সীমারেখা অঞ্চলটা, এই সীমারেখা অঞ্চলে যে পদার্থগুলো সঞ্চিত হয় বা যে মোড়েনগুলো সঞ্চিত হয়, সেই মোড়েনগুলিকে আমরা ওই ভূমি গ্রাবরেখা বলতে পারি, এবং ওইগুলোই হচ্ছে সাবগ্লেশিয়াল মোড়েন। তো আমরা দেখলাম মোড়েনের কথা। মোড়েন ছাড়া হিমবাহ দ্বারা সঞ্চয়ের ফলে আর যে একটি ভূমিরূপ তৈরি হয়, সেটি হচ্ছে ড্রামলিন। ড্রামলিন দেখতে অনেকটা ওই উল্টানো চামচের মতন দেখতে হয়। মূলত হিমবাহ যখন প্রবাহিত হয়, তখন যে পদার্থগুলোকে হিমবাহ আর বহন করে নিয়ে যেতে পারে না, সেইগুলিকে হিমবাহ সঞ্চয় করে, এবং এগুলো উঁচু উঁচু ঢিপির মতন হয়ে সঞ্চিত হয়। ঠিক এরকম ভাবে হিমবাহের প্রবাহ পথে, এবং এবং যে হিমবাহের প্রবাহের দিকে, যে দিক থেকে হিমবাহ আসছে, সেদিকে ড্রামলিনের যে ঢাল, সেইটা অপেক্ষাকৃত খাড়া হয়, এবং যেদিকে হিমবাহ প্রবাহিত হচ্ছে সেদিকে ড্রামলিনের যে ঢাল, সেটা কিন্তু ঢালু হয়। এখানে একটা জিনিস একটু তোমাদের বুঝে নিতে হবে, যে এই জায়গাটা হচ্ছে সেই মূল শিলাদেহ, এর ওপর দিয়ে এই যে একটা 3D যে এফেক্ট তোমরা বুঝতে পারছো, এইটা হচ্ছে হিমবাহ। হিমবাহের প্রবাহে, অর্থাৎ মূল শিলাদেহের ওপরে এইগুলি সঞ্চয় হচ্ছে। পরবর্তী সময়ে হিমবাহ গলে গেলে, দেখো এখানে দেখা যাচ্ছে যে এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, হিমবাহের দ্বারা প্রবাহিত এই যে পদার্থগুলো, এবং যখন হিমবাহ যখন অপসারিত হচ্ছে, তখন ড্রামলিন উন্মুক্ত হচ্ছে। এবং ড্রামলিন কিন্তু কখনোই মানে একটি ড্রামলিনের অবস্থান সাধারণত দেখা যায় না, একাধিক ড্রামলিনের অবস্থান দেখা যায়, এবং ড্রামলিনগুলির উচ্চতা কয়েক মিটার থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে।
এবং এদের দৈর্ঘ্য 250 মিটার থেকে 1000 মিটার হতে পারে, আর প্রস্থ 120 মিটার থেকে 300 মিটার হতে পারে। এবং এই যে ড্রামলিন যে তৈরি হচ্ছে, এই যে বললাম যে একাধিক ড্রামলিন একসাথে অবস্থান করছে, সেইগুলিকে খানিকটা এইরকম দেখতে লাগে, যাকে আমরা ওই মনে হয় যেন ঝুড়ির মধ্যে যেন একাধিক ডিম রয়েছে, একে ডিম ভর্তি ঝুড়ি বলা হয়। আর ড্রামলিনের একটা প্রস্থচ্ছেদ করলে পরে আমরা ড্রামলিনের মানে কি কি ভাবে ড্রামলিন গুলো সঞ্চয় হয়, প্রথমে দেখো একদম নিচে রয়েছে ফাইন মেটেরিয়াল, তারপরে কোর্স, তারপরে ফাইন গ্রাভেল, তারপরে কোর্স গ্রাভেল, এবং একদম ওপরে হচ্ছে টিলের সঞ্চয়। এইরকম ভাবে কিন্তু ড্রামলিন গুলি তৈরি হয়। তো এই যে মোরেন এবং ড্রামলিন, এই দুটি হচ্ছে একদম হিমবাহ বা বরফ দ্বারা সঞ্চিত ভূমিরূপ। এর পরবর্তী সময় আমরা যে ভূমিরূপগুলি দেখতে পাবো সেগুলি কিন্তু হিমবাহ এবং হিমবাহ গলিত জল অর্থাৎ গ্লেশিও ফ্লুভিয়াল ডিপোজিশনের নিদর্শন। এর প্রথম নিদর্শন হিসেবে আমরা পেয়ে থাকি এস্কারকে। এস্কার একটি আইরিশ শব্দ যার অর্থ হচ্ছে শৈলশিরা, এবং হিমবাহ বাহিত যে পদার্থ, দেখো এখানে দেখো শৈলশিরার মতন করে অবস্থান করছে। এবং কি হয় যে এই যে হিমবাহ, এই হিমবাহ বাহিত যে পদার্থ, মানে যখন হিমবাহ গলিত হয়ে যাচ্ছে তখন যে জল প্রবাহিত হচ্ছে তার সাথে নুড়ি পাথর ইত্যাদি প্রবাহিত হয়, যেগুলি প্রবাহিত হতে পারে না সেগুলি ইলংগেটেড ওয়েতে একদম সরু লম্ব হয়ে সেগুলি অবস্থান করে, এবং সেগুলি তৈরি করে এই এস্কার। দেখো এখানে একদম লম্বা সরু হয়ে এই পরপর দেখো এস্কার, এবং এই যে হলুদ যে দাগগুলো দেখতে পাচ্ছ, এর মানে এই যে উঁচু যে ঢিবি তৈরি হয়েছে এগুলো কিন্তু পদার্থ সঞ্চিত হয়ে তৈরি হয়েছে। অরিজিনালি এখান দিয়ে হিমবাহের গলনজনিত যে জল তার প্রবাহ পথ ছিল, সেই হিমবাহের গলনজনিত জল দ্বারা সঞ্চিত নুড়ি পাথর কাদা ইত্যাদি জমাটবদ্ধ হয়ে এইরকম ইলংগেটেড এস্কার তৈরি হয়েছে। এস্কারের পাশাপাশি এস্কার যেমন ইলংগেটেড ওয়েতে তৈরি হয়, তেমনি যদি এই পদার্থগুলোই ঢিবির আকারে জমা হয় এবং হিমবাহ অপসারিত হলে সেগুলো উঁচু উঁচু ঢিবির মতন করে অবস্থান করে, সেইগুলিকে বলা হচ্ছে কেম। কেম শব্দটির অর্থ হচ্ছে, মানে কেম শব্দটি কম্ব বা চিরুনি এর অপভ্রংশ, অর্থাৎ এগুলি এবড়ো খেবড়ো, ওই চিরুনির দাঁত যেরকম এবড়ো খেবড়ো হয় সেই রকম। এটি কিন্তু এখানে ছবিতে তোমাদের মনে হচ্ছে যে একটা সুন্দর ঢিবির মতন, কিন্তু এগুলি হচ্ছে মূলত বিভিন্ন সূক্ষ্ম ও কোর্স মেটেরিয়ালের সঞ্চয়ের দ্বারা গঠিত এবড়ো খেবড়ো ঢিবি। হিমবাহের যেরকম এরকম সঞ্চয়ের ফলে যেরকম ঢিবি হচ্ছে, তেমনি যদি কোনো অঞ্চলে এরকম হয় যে ওই হিমবাহের দ্বারা গর্তের সৃষ্টি হয়েছে, তখন ওই হিমবাহ গলনের পরে সেইখানে ওই গর্তগুলিতে হিমবাহ গলিত জল জমা হয়ে তৈরি হয়ে যায় হলো হ্রদ। এই হ্রদগুলিকে বলা হয় কেটল হ্রদ। আর এই যে আমরা এস্কার দেখলাম, আমরা কেটল হ্রদ দেখলাম, আমরা কেম দেখলাম, এইগুলি সবই যে অঞ্চলে সৃষ্টি হয়, এই সামগ্রিকভাবে এই অঞ্চলটিকে বলা হচ্ছে আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমি। আমরা মডেলে আর একবার একটু ফিরে আসব। আমরা যদি মডেলটা দেখতে পারি তাহলে দেখব যে ঠিক কোনখানে এই বহির্বিধৌত সমভূমিটি অবস্থান করছে। আমরা মডেলের দিকে তাকালে বুঝতে পারবো যে যেখানে এসে এই যে হিমবাহ, এই হিমবাহ যেখানে এসে শেষ হচ্ছে, এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে সেই বহির্বিধৌত সমভূমি অংশ। অর্থাৎ যেখানটাতে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই অংশটার মধ্যেই আমরা ওই কেটল হ্রদ
আমরা কেম, আমরা এসকার, এইগুলো সবই দেখতে পাবো। যেহেতু এটা মূল হিমবাহের বাইরে এসে এই সমভূমি তৈরি হচ্ছে, আমরা তাই এই অংশটাকে আমরা বলছি বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। তো এই যে আউটওয়াশ প্লেনে আমরা আরো একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ভ্যালি ট্রেন। যদি এরকম হয় যে যে হিমবাহ থেকে যে গলিত জলধারা, এটা একটা ব্রেডেড চ্যানেল বা বিনুনিরূপী যে জলধারা সৃষ্টি করে, তখন ওই বিনুনিগুলির মাঝখানে হিমবাহ বাহিত পদার্থগুলি সঞ্চিত হয়ে কিছুটা বিচ্ছিন্ন সমভূমি তৈরি করে। খানিকটা এইরকম ভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাগুলোতে এই যে দেখো ভ্যালি ট্রেন তৈরি হয়েছে। এটি মূল যে সমভূমি, এই মূল সমভূমির থেকে দেখো এগুলো বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে। এবং আরেকটি উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে আগামুখ। আগামুখের ক্ষেত্রে কি হয়, মূল যে একটি শিলাখণ্ড, মূল যে শিলা দেহ, সেখান থেকে অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ার দ্বারা সেটি হিমবাহর দ্বারা বাহিত হয়ে আসে, এবং বাহিত হয়ে এসে এরপরে দেখো কি করছে, ও ওই বহির্বিধৌত সমভূমি অংশে এসে ওই পর্যন্ত সে বাহিত হয়ে আসছে। এরপরে যখন আর হিমবাহের কোনো বহন ক্ষমতা থাকছে না, তখন এবং হিমবাহ গলিত জলেরও কোনো আর বহন ক্ষমতা থাকছে না, ও তখন ওই অংশে এসে সঞ্চিত হয় বা ওইখানে এসে তখনও দাঁড়িয়ে যায়। এবং আগামুখ কথাটির অর্থ হচ্ছে, যদি তার বাংলা অর্থ করা যায়, তার অর্থ হচ্ছে ভিনদেশী। খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই যে পাথরের যে খণ্ডটি, এটি অনেকটা দূর থেকে এটি প্রবাহিত হয়ে এসেছে, এই অঞ্চলের যে শিলার বৈশিষ্ট্য, তার সাথে কিন্তু এর কোনো সাদৃশ্যই পাওয়া যায় না, এবং একদমই একটি বৈসাদৃশ্য বৃহৎ শিলা খণ্ডরূপে এর অবস্থান দেখা যায় খানিকটা এইরকম ভাবে। একে বলা হচ্ছে আগামুখ। আমরা যে ভ্যালি ট্রেন দেখতে পেলাম, ওই ভ্যালি ট্রেন অংশে যে আমরা যে কেম এবং যে কেটল, আমরা এইগুলো যে দেখতে পাচ্ছিলাম, তো কেটেল যে হ্রদগুলি, এই কেটেল হ্রদগুলির মধ্যবর্তী যে অংশগুলি, সেই অংশগুলো এইরকম উঁচু উঁচু হয়ে অবস্থান করছে। অর্থাৎ বিভিন্ন যে কেটেল হ্রদ, তার অন্তর্বর্তী অংশগুলি এরকম উঁচু হয়ে অবস্থান করে, এবং যখন এগুলি কিন্তু ওই হিমবাহ গলিত জল, তার দ্বারা সঞ্চিত পদার্থ জমে এইগুলি তৈরি হচ্ছে। এইগুলিকে বলা হচ্ছে নব। এবং যেহেতু এই নব এবং কেটল এগুলি একদম সংলগ্ন অবস্থায় অবস্থান করে, তাই এই ভূমিরূপটিকে একসাথেই বলা হয় নব অ্যান্ড কেটল টোপোগ্রাফি বা নব অ্যান্ড বেসিন, অর্থাৎ উচ্চভূমি এবং নিম্নভূমি। এই টোপোগ্রাফি নামে একে অভিহিত করা হয়। আমরা এতক্ষণ ধরে যে হিমবাহের যে সঞ্চয় কাজ, এগুলির কথা আমরা আলোচনা করছিলাম, সেগুলি সবই ছিল হচ্ছে স্থলভাগে। তো হিমবাহ কি জলভাগেও থাকতে পারে? হিমবাহ যখন জলভাগে ভাসমান অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলি হিমশৈল, অর্থাৎ বরফের পাহাড়, ভাসমান বরফের পাহাড়। এই হিমশৈলের খুব সামান্য অংশই আমরা ওপরে দেখতে পাই। অর্থাৎ এই হিমশৈলকে যদি 1/9 অংশ আমরা ওপরে দেখতে পাই একে ভাসমান অবস্থায়, বাকি 8/9 অংশ কিন্তু এই সমুদ্রের গভীরে থাকে। এবং
এই কারণেই সমুদ্রে যে জাহাজ চলাচল করে তাদের জন্য হিমশৈলের অবস্থান অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তোমরা 1912 সালে টাইটানিক জাহাজের নাম শুনেছ, এবং এই টাইটানিক জাহাজ, যা কিনা বিশ্বের বৃহত্তম জাহাজ ছিল, সেই জাহাজ কিন্তু এরকম একটি হিমশৈলের ধাক্কা লেগেই তা কিন্তু ডুবে গেছিল। যে টাইটানিককে বলা হয়েছিল সে কোনোদিনও ডুবতে পারে না, তা কিন্তু এই একটি হিমশৈলের ধাক্কা লেগেই তা কিন্তু ডুবে গিয়েছিল। আমরা যে এই যে এতক্ষণ ধরে যে হিমবাহের কথা আমরা পড়লাম, তো আমরা যদি গ্লোবাল ওয়ার্মিং, তো এখনকার একটা খুবই একটা আলোচ্য বিষয়, যদি গ্লোবাল ওয়ার্মিং ঘটে তাহলে আমরা হিমবাহের সঞ্চয়জনিত যে কাজগুলি আমরা দেখলাম সেগুলি কি সব যেভাবে ঘটছে সেভাবেই ঘটতে পারে? দেখো, হিমবাহের সঞ্চয় ঘটে হচ্ছে হিমবাহের গলনের দ্বারা, এবং এই যে গলন তা কিন্তু একটি নির্দিষ্ট উচ্চতায় হিমবাহ নেমে আসার পরে উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে এটি ঘটে থাকে। যদি এমন হয় যে হিমবাহ যদি উষ্ণতা আরো বেশি বেড়ে যায়, কি হতে পারে? দেখো, এসো একটু দেখে নি। সব থেকে যেটা একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারে, গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড, GLOF যেটাকে বলা হয়, অর্থাৎ হঠাৎ করে যদি উষ্ণতা বেড়ে যায়, খুব স্বাভাবিকভাবেই যে যে হিমবাহের গলনজনিত কারণে যে হ্রদগুলি সৃষ্টি হয়েছে সেই হ্রদের আকৃতি বেড়ে যাবে, সেগুলি অনেক বেশি প্রসারিত হবে, কিন্তু তার গভীরতা কি সহজে বৃদ্ধি পাবে? সে তো পাবে না। তাহলে হিমবাহ গলিত যে জল সেগুলি কোথায় জমা হবে? জমা হওয়ার সম্ভাবনা নেই। তখনই এই ফ্লাড আউটবার্স্ট তার ঘটবে, এবং খুব স্বাভাবিকভাবেই যে আউটওয়াশ প্লেন তার পরিসর বৃদ্ধি পাবে। সমুদ্র জলতলের উচ্চতা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার ফলে কি হবে না, আউটওয়াশ প্লেনের যে উচ্চতায় আউটওয়াশ প্লেন অবস্থান করছে তার উচ্চতা বৃদ্ধি পাবে। ফলে সামগ্রিকভাবে হিমবাহের সঞ্চয়জনিত যে কাজের যে প্রকৃতি, তার কিন্তু একটা পরিবর্তন ঘটে যাবে। এবং পাশাপাশি একটা কথা আমাদের মনে রাখতে হবে যে হিমবাহের গলনের ফলে হিমবাহের তলদেশে যে পদার্থগুলির সঞ্চয়, যেগুলি কিনা ওই সাবগ্লেশিয়াল ডিপোজিশন হিসেবে রয়েছে, সেগুলো উন্মুক্ত হয়ে গিয়ে অনেক নতুন নতুন আমাদের ভূমিরূপের সৃষ্টি হবে। হ্যাঁ, হয়তো নতুন ভূমিরূপ সৃষ্টি হবে, কিন্তু পৃথিবীতে এই যে বিভিন্ন প্রকৃতির যে উপাদানগুলি, তার ভারসাম্য বজায় থাকাটারও একটা বিশেষ প্রয়োজন রয়েছে। এবং সেই কারণেই এই ওয়ার্ল্ড গ্লেশিয়ার মনিটরিং যে সার্ভিস, এরা আমরা গ্লেশিয়ার সংক্রান্ত যে বিভিন্ন তথ্যগুলি পাই, এই ওয়ার্ল্ড গ্লেশিয়ার মনিটরিং সার্ভিস তারা সেই তথ্যের যোগান দেয়। এবং 2025 সালকে যে কারণে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার প্রিজার্ভেশন এই হিসাবে অ্যানাউন্স করা হয়েছে। এবং এখন দেখা গেছে যে এমন কিছু দেশ, যে দেশগুলি সম্পূর্ণরূপে হিমবাহ শূন্য হয়ে গেছে, 21শে মার্চ দিনটিকে ওয়ার্ল্ড ডে ফর গ্লেশিয়ার এই হিসেবে অ্যানাউন্স করা হয়েছে। এবং এই যে আমরা হিমবাহ সংক্রান্ত যে বিভিন্ন রকমের আলোচনা করলাম, আমরা ভূগোলের একটি অংশ হিসাবে একে আলোচনা করলাম, একে একদম পৃথকভাবে গ্লেশিওলজি এই বিষয়ে একে আলোচনা করা যায়। তোমরা যখন ভবিষ্যতে এই বিষয়কে নিয়ে আরো এগোবে, তোমরা এই বিষয়ে যখন আরো গবেষণা করবে, তখন গ্লেশিওলজি তোমাদের গবেষণার অন্যতম বিষয় হয়ে উঠুক। ভালো থাকো তোমরা। আজকের ক্লাস এই পর্যন্তই।